আসসালামু আলাইকুম। ২ দিন আগে আমাদের বড় ভাই আতিফ আজম, যিনি বাংলাদেশের ক্রিকবাজ প্রতিনিধি, তিনি ২টা প্ল্যাটফর্মে সৈয়দ আশরাফুল হক সাহেবের ইন্টারভিউ নিয়েছেন এবং সেখানে একটা কথা এসেছে যে যদি দেশের প্রয়োজন হয় সৈয়দ আশরাফুল হক সাহেব আবারও বাংলাদেশের ক্রিকেটে ফিরতে চান। এরপর থেকে অনেকে আমাদের ইনবক্সে কোয়েশ্চেন করছেন যে সৈয়দ আশরাফুল হক কে, তার পরিচয়টা কি, কারণ এই প্রজন্মের দর্শক যারা তারা তার ব্যাপারে জানেন না। আমি আপনাদেরকে কয়েকটা সামারি বলি। প্রথমত, সচিন টেন্ডুলকার তার আত্মজীবনীতে বাংলাদেশের একজনের কথা উল্লেখ করেছেন এবং সেই মানুষের নামটা হচ্ছে সৈয়দ আশরাফুল হক। সৈয়দ আশরাফুল হক সেই ব্যক্তি যার কারণে বাংলাদেশের টেস্ট স্টেটাস পাওয়ার পথটা সুগম হয়েছে। সৈয়দ আশরাফুল হক সেই ব্যক্তিত্ব যিনি 1996 সালে যে বিশ্বকাপটা সাবকন্টিনেন্টে হয়েছিল ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কায়, সেই বিশ্বকাপের আগে বিড ডকুমেন্ট রেডি করেছিলেন। সৈয়দ আশরাফুল হক সেই ব্যক্তিত্ব 1987 সালে যখন প্রথমবারের মতো সাবকন্টিনেন্ট বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায়, এর পেছনে কূটনৈতিক অনেক কর্মকাণ্ডর প্রয়োজন ছিল। সেই কর্মকাণ্ডে অনেক সমঝোতার কাজ করেছেন সৈয়দ আশরাফুল হক। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির সিইওর দায়িত্ব পালন করেছেন এবং সেই সঙ্গে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে আইসিসির যে ডেভেলপমেন্ট উইং, সেই ডেভেলপমেন্ট উইংয়ের সদস্য তিনি ছিলেন এবং সেটা নির্বাচিত সদস্য, যেই কারণে পরবর্তী সময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পথটা সুগম হয়েছে, ওয়ানডে স্ট্যাটাস প্রাপ্তির পথটা সুগম হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে বলি, তা হচ্ছে বাংলাদেশ কিন্তু 1997 সালের আইসিসি ট্রফি জয়ের আগেই টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য কার্যক্রম শুরু করেছিল এবং সেই কাজটা মূলত শুরু করেছিলেন সৈয়দ আশরাফুল হক। তৎকালীন বিসিবি প্রেসিডেন্ট যিনি ছিলেন সাবের হোসেন চৌধুরী এবং সৈয়দ আশরাফুল হক, তারাই মূলত এই পথটাকে সুগম করেছিলেন। এখন অনেকেই জানেন যে জগমোহন ডালমিয়া, তিনি তৎকালীন আইসিসির প্রেসিডেন্ট ছিলেন, তার মাধ্যমেই বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসটা পেয়েছে। কিন্তু আমি আপনাদেরকে একটু ভেতরের কূটনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে আলোচনা করতে চাই। প্রথমত যে ব্যাপারটা বলতে হবে সে ব্যাপারটা হচ্ছে 1996 সালের যে বিশ্বকাপটা সাবকন্টিনেন্টে হয়েছিল, সেই বিশ্বকাপটার যে বিড ডকুমেন্টটা, সেই বিশ্বকাপের বিড ডকুমেন্টটা তৈরি করার প্রস্তাবনা সৈয়দ আশরাফুল হক পেয়েছিলেন সে 1992, 93, 94 ওই সময়টাতেই। পরবর্তী সময় তিনি ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তানের প্রতিনিধিরা মিলে ওই বিড ডকুমেন্টটা রেডি করেছিলেন এবং 1996 বিশ্বকাপের যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল, সেই উদ্বোধনী অনুষ্ঠানের ইনচার্জ ছিলেন সৈয়দ আশরাফুল হক। আরেকটা মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে 1996 বিশ্বকাপের সেমিফাইনালের আগে একটা পার্টি থ্রো করা হয়েছিল আইসিসির অ্যাসোসিয়েট নেশনের কর্মকর্তাদেরকে নিয়ে, যেই পার্টিটা থ্রো করেছিলেন সৈয়দ আশরাফুল হক অন বিহাফ অফ জগমোহন ডালমিয়া। ওই পার্টিতেই জগমোহন ডালমিয়া যে আইসিসির প্রেসিডেন্টশিপের জন্য লড়াই করবেন, সেই ক্যাম্পেইনটা ঘোষণা করা হয়েছিল। সৈয়দ আশরাফুল হক এবং সেই সঙ্গে আরও বেশ কিছু কর্মকর্তা মিলে জগমোহন ডালমিয়াকে ইনসিস্ট করেছিলেন যে ইউ শুড গো ফর আইসিসি প্রেসিডেন্টশিপ। অর্থাৎ ওই যে পার্টিটা থ্রো করা, এন্টায়ার ওই বিশ্বকাপটার লোকাল অর্গানাইজিং কমিটির একজন অন্যতম সদস্য হিসাবে ওয়ার্ল্ড কাপটাকে অর্গানাইজ করা, বাংলাদেশ কিন্তু টেস্ট স্ট্যাটাস পেয়েছে হয়তো বা পরবর্তীতে 2000 সালে, কিন্তু আয়োজনের জায়গাতে বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে সৈয়দ আশরাফুল হকের মাধ্যমে। ইভেন তিনি 1996 সালে যে সময়টাতে আইসিসির ডেভেলপমেন্ট উইংয়ের নির্বাচিত সদস্য হয়েছিলেন, নির্বাচন করে জিতেছিলেন, ওই সময়টায় আইসিসি চিন্তা করছিল তারা 2টা দেশকে ওয়ানডে স্ট্যাটাস দিবে, যার মধ্যে বাংলাদেশের নামটা ছিল না, যার মধ্যে নেদারল্যান্ডসের নামটা ছিল। ওই সময়টায় যেহেতু আইসিসির ডেভেলপমেন্ট উইংয়ে সৈয়দ আশরাফুল হক ছিলেন, তার জন্য কাজটা সহজ ছিল বাংলাদেশকে ওয়ানডে স্ট্যাটাস প্রদানের জায়গাটায় পথটা সুগম করা। এবং ডেফিনেটলি তিনি একটা ব্যাপার চিন্তা করেছিলেন যে যদি বাংলাদেশ মাঠের ক্রিকেটে মোটামুটি ভালো খেলে, তাহলেই বাংলাদেশকে ওই পদগুলোতে পৌঁছে দেওয়া তার পক্ষে সহজ হবে। এবং মার্শাল্লাহ সে সময়টায় আইসিসি ট্রফি বাংলাদেশ জিতেছিল। তার আগে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা আকরাম খানের দুর্দান্ত একটা ইনিংসের উপর ভর করে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা জয়ের মাধ্যমে বাংলাদেশ বিশ্বকাপ নিশ্চিত করেছিল, যে কারণে তার জন্য কাজটা অনেক বেশি মাত্রায় সহজ হয়েছে। এবং ওই সময়টা থেকেই বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দেওয়ার জন্য কার্যক্রমটা সাবের হোসেন চৌধুরী, তখন বোর্ড প্রেসিডেন্ট ছিলেন, তার নেতৃত্বে সৈয়দ আশরাফুল হক করেছেন। এবং এই জায়গাটা আপনি একটা বিষয় জেনে থাকবেন, আপনারা এই প্রজন্মের যারা আছেন, এই পথটাকে সুগম করার জন্য যে কূটনৈতিক চালগুলো করতে হয়েছে, একদিকে ঠিক জগমোহন ডালমিয়াকে কনভিন্স করা তার জন্য একদম খুব ইজি ব্যাপার ছিল, কারণ জগমোহন ডালমিয়ার ইলেকশন ক্যাম্পেইনটাই করেছিলেন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্যাম্পেইনটাই করেছিলেন সৈয়দ আশরাফুল হক। এবং তারপরে বেশ কয়েকটা আয়োজন, যে আয়োজনগুলো কিন্তু মূলত বাংলাদেশ ক্রিকেটকে অনেকাংশে এগিয়ে দিয়েছে। generation. Yeah.
Power, চুমুকে অ্যাকশন। আপনি চিন্তা করে দেখেন কোকাকোলা ইন্ডিপেন্ডেন্স কাপ, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মিলে কোকাকোলা ইন্ডিপেন্ডেন্স কাপ একটা ট্রফি হয়েছিল, যেটা ইন্ডিয়া জয়লাভ করেছিল ফাইনাল ম্যাচে। 314 টার্গেট ছিল ইন্ডিয়ার, 316 করে ইন্ডিয়া সেই ট্রাই নেশন কাপটা জয়লাভ করেছিল। বাংলাদেশ খেলেছিল, বাংলাদেশের মাটিতে মিনি ওয়ার্ল্ড কাপ হয়েছিল, যে মিনি ওয়ার্ল্ড কাপটা আসলে উইলস ইন্টারন্যাশনাল ট্রফি নামে পরিচিত। চিন্তা করে দেখেন, তখন পুরো বাংলাদেশে মাত্র 2টা 5 স্টার হোটেল, একটা মাত্র বঙ্গবন্ধু স্টেডিয়াম, এতগুলো টিমকে অ্যাকোমোডেট করা, এরকম একটা টুর্নামেন্ট শেষ পর্যন্ত পরিচালনা করা, এবং একটা টুর্নামেন্ট, সাকসেসফুল টুর্নামেন্ট যেটা এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নামে পরিচিত, যেটা সূত্রপাতটা কিন্তু বাংলাদেশ থেকে। এবং ওই মিনি ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল ফাইনাল ম্যাচে এত পরিমাণ দর্শক ছিল, যেই দর্শকটা এই টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পথটাকে আরও সুগম করে দিয়েছে। ওই সময়টাতে বাংলাদেশের মাটিতে আয়োজন করা হয়েছিল ওয়ার্ল্ড 11 এবং এশিয়ান 11-এর মধ্যকার একটি ম্যাচ, যেই ম্যাচটা একটা ব্যাপক সাড়া ফেলেছিল। এশিয়ান 11-এ সনাত জয়সূর্য আর সচিন টেন্ডুলকার ওপেনিং ব্যাট করতে নেমেছিলেন, সৌরভ গাঙ্গুলি ছিলেন, আব্দুল রাজ্জাক ছিলেন, মাইকেল বেভান 180-র উপর একটা ইনিংস খেলেছিলেন, যে ইনিংসটা পুরো বিশ্বব্যাপী আলোচনা হয়েছিল। এই পার্টিকুলার ম্যাচটাকে কিন্তু আয়োজন করেছিলেন সৈয়দ আশরাফুল হক, সেই আয়োজন কমিটির একজন অন্যতম বড় সদস্য ছিলেন। ইভেন তার মাধ্যমেই আসলে এই ম্যাচ আয়োজিত হয়েছিল। আপনি আয়োজনের জায়গাগুলোর চাইতেও অন্যতম বড় বিষয়টা হচ্ছে, সে সময় ভোটাভুটির একটা প্রয়োজন ছিল, যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাবে কিনা সেটার ভোট এনশিওর করাটা। সেই সময়টাতে বেশ কিছু কূটনৈতিক কার্যক্রম কিন্তু হয়েছিল। ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা তারা বাংলাদেশের পক্ষে থাকবে সেটা আমরা জানতাম, কিন্তু বাদবাকি দেশগুলোকে কনভিন্স করা, বাংলাদেশ কিন্তু 9টা ভোট পেয়েছিল। এখন সেই জায়গাটায় তখন বাংলাদেশে এডি বার্লোকে কোচ হিসেবে নিয়ে আসা হয়, সাউথ আফ্রিকান কিংবদন্তি, এবং এডি বার্লোকে নিয়ে আসা মানে আপনি সাউথ আফ্রিকার ভোটটাকে এনশিওর করে ফেললেন। তখন নিউজিল্যান্ডে বাংলাদেশের একটা সিরিজ এনশিওর করা হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে নেগোশিয়েট করা হয়েছিল। ইভেন সৈয়দ আশরাফুল হক পরবর্তী সময় যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলে নিযুক্ত হয়েছিলেন, সিইও নিযুক্ত হয়েছিলেন, তখন এশিয়ান ক্রিকেটটাকে শক্তিশালী করার জন্য আফ্রো এশিয়ান জোট করা হয়েছিল। আপনাদের অনেকের মনে আছে কিনা জানি না, আফ্রিকায় 11 এবং এশিয়ান 11-এর মধ্যে কিন্তু একটা সিরিজ আয়োজিত হয়েছিল, দুইটা সিরিজ আয়োজিত হয়েছিল 2005 এবং 2007 সালে, যেগুলোর পেছনের কারিগর ছিলেন সৈয়দ আশরাফুল হক। এবং আপনি তার আগেও যদি চিন্তা করেন, 1987-এ যে বিশ্বকাপটা সাবকন্টিনেন্টে হয়েছিল, সেই বিশ্বকাপটার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল ইন্ডিয়া এবং পাকিস্তানকে এক করা। 1983 সালে বিশ্বকাপ যেটা হয়েছিল, সেই বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়ার অনেক ডিপ্লোম্যাট বা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের অনেকে টিকিট পান নাই ফাইনালে। এখন ওইটার রিভেঞ্জ হিসাবে, ভাই এরপরে বিশ্বকাপটা আমার দেশে আয়োজন করতে হবে, ইন্ডিয়ানদের এরকম একটা সেন্টিমেন্টের জায়গা ছিল। বাট পাকিস্তানের সঙ্গে যে জোট করাটা, কারণ আপনি যদি পাকিস্তানের সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক ভালো ছিল না বা রাজনৈতিক সম্পর্ক ভালো ছিল না, এই কনভিন্সিংয়ের কাজটা করেছিলেন সৈয়দ আশরাফুল হক। ইন্ডিয়া এবং পাকিস্তানের মাঝখানে সমঝোতার কাজটা করেছিলেন সৈয়দ আশরাফুল হক। তার মানে বিশ্ব ক্রিকেটে সৈয়দ আশরাফুল হকের অবদানের জায়গাটা আপনি চিন্তা করে দেখেন, সেটা বহু আগে থেকেই আছে। এরপর সত্যিকারের অর্থে একটা কথা বলি, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন দেখতাম যে বাংলাদেশ প্রত্যেক ম্যাচ হারতো, বাংলাদেশ পারফর্মই করতে পারতো না, টেস্টে তো আরও না, তখন কথা হতো যে বাংলাদেশকে একদিনে টেস্ট হারানো সম্ভব, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড তারা অনেক উন্নাসিক মন্তব্য করতেন। সেই সময়টায় পেছনের দিকে বাংলাদেশের হয়ে ফাইট করেছিলেন সৈয়দ আশরাফুল হক, এবং সেই সময়টায় তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলে নিযুক্ত ছিলেন, যে কারণে মাঠের পারফরমেন্স খারাপ হলেও কূটনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের একটা অনেক বড় কনভিন্সিং পাওয়ার ছিল বিকজ অফ সৈয়দ আশরাফুল হক। এখন এরকম একজন ব্যক্তিত্ব যদি বাংলাদেশের ক্রিকেটের দায়িত্বে আসেন, কেমন করবেন সেটা আমি জানি না, বাট তার প্রোফাইলটা আপনি চিন্তা করতে পারেন, তার কমিউনিকেশনাল লেভেলটা আপনি চিন্তা করতে পারেন, যে তার কমিউনিকেশনাল পাওয়ারটা আসলে কতখানি আছে। আমি জানি না আগামী দিনগুলোতে কী হবে, ইভেন তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে চাইবেন কিনা বা প্রক্রিয়াটা কী হবে সেটা নিয়ে অনেক জটিলতা আছে, কিন্তু এই ধরনের মানুষ যদি বাংলাদেশের ক্রিকেটে আসেন, সেটা বাংলাদেশের ক্রিকেটের উপকার হওয়ার কথা। বলতে পারছি না যে এখন তিনি আসলে সেম স্পিরিটে কাজ করতে পারবেন কিনা, এটা একদম নিরপেক্ষ জায়গা থেকে বললাম যে এখন আসলে সেম স্পিরিটে কাজ করতে পারবেন কিনা, কিন্তু তার যে কমিউনিকেশনটা রয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড লাভবানই হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরকম একজন সাংগঠনিক নেতার নেতৃত্ব যদি পায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লাভবান হওয়ারই কথা, এটা আমার বিশ্বাসের জায়গা। কারণ যেই মানুষটার ডিপ্লোম্যাসির কারণে আপনার কোনো ইনফ্রাস্ট্রাকচারই ছিল না, আপনি টেস্ট স্টেটাস পেয়েছেন, এখনও তো দেশে ইনফ্রাস্ট্রাকচার নাই, টু বি ভেরি অনেস্ট। সো সেই মানুষটার
ওই সাংগঠনিক নেতৃত্বের জায়গাটা, যার আইসিসিতে এক ধরনের ইনফ্লুয়েন্স আছে, আইসিসির ডেভেলপমেন্ট কমিটির তিনি নির্বাচিত সদস্য হয়েছিলেন সেই 1996 সালেই। সো এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং বাই দ্য ওয়ে বলে নেওয়া ভালো, ওই সময়টাতে 96 থেকে 2001 ওই সময়টাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সেক্রেটারি হিসেবে নিযুক্ত ছিলেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার বলা উচিত, সেটা হচ্ছে তিনি যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও ছিলেন, একটা ব্যাপার তিনি এনশিওর করেছিলেন যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল কত টাকা ইনকাম করছে, কত টাকা তাদের ফান্ডে আসছে, কত টাকা খরচ হচ্ছে, কোন খাতে খরচ হচ্ছে, সব কিছু ওয়েবসাইটে লিপিবদ্ধ থাকতো। সব এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে লিপিবদ্ধ থাকতো। এই ধরনের একজন মানুষ হয়তোবা অভিমানের কারণেই দেশের ক্রিকেট থেকে অনেক দূরে, বাট যদি তিনি দেশের ক্রিকেটে কন্ট্রিবিউট করতে চান এবং তিনি যেভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন, সেটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য করতে পারেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড উপকৃতই হবে বলে আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।